সেই ঘটনাটি আমাকে যিনি পাঠিয়েছেন তার নাম মোস্তফা, মিরপুর 14 থেকে তিনি আমাদের এই ইমেলটি করেছেন। তিনি লিখেছেন যে আমি বেশ কয়েকটি ঘটনা জানি, ইতোপূর্বে আমি ঘটনা ভুলক্রমে ভৌতিষ্ঠের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আমি 2 তারিখ বাংলাদেশ ছেড়ে ইউএন মিশনে যাচ্ছি বলে আপনাদের কাছে আসা সম্ভব না। আমার মোবাইল নাম্বার, তারপরে সেটা সবার অবশ্য জানার দরকার নেই। যাই হোক, তিনি বলছেন যে ঘটনায় আসা যাক। ঘটনাটি আমার হাউস টিচারের কাছে শোনা। আমাদের বাড়ি বাগেরহাট সদরে অবস্থিত, আর আমার হাউস টিচারের বাড়ি ছিল বাগেরহাটের অন্তর্গত হেদায়েতপুর নামে একটি গ্রামে। ঘটনাটি সেখানকার। তাদের গ্রামে একজন ডাক্তার ছিল। তিনি অত্র গ্রাম সহ আশেপাশের কয়েকটি গ্রামে রোগী দেখতেন। তার যথেষ্ট নামডাক ও ডাক্তার হিসেবে যথেষ্ট সুনাম ছিল। তিনি রাত বিরাতে গ্রামে গ্রামে রোগী দেখতেন। ডাক্তারের একজন বৃদ্ধ মা ছিল। একদিন খুবই বৃষ্টি ও বিদ্যুৎ চমকাচ্ছিল। রাত তখন 11টা কি 11:30 হবে। ডাক্তারের দরজায় কে যেন কড়া নাড়িয়ে ডাক্তারকে ডাকছে। ডাক্তার দরজা খুলে দেখল অপরিচিত একজন লোক। তার শরীর ভেজা। ডাক্তার তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি কে? লোকটি বলল, আমার বাড়ি অমুক গ্রামে। ওই ইউনিয়নের একটি গ্রামের নাম বলল। আমার মা খুবই অসুস্থ। আপনি যদি দয়া করে আমার সাথে যান তবে হয়তোবা আমার মা বেঁচে যাবে। ডাক্তার যেতে রাজি হয়। ইতিমধ্যে ডাক্তারের মা শোয়া থেকে উঠে আসে। তিনি লোকটিকে বললেন যে এই ঝড় বৃষ্টির ভেতর আমার ছেলে কিভাবে যাবে। অতঃপর লোকটি অনেক বিনয় করে ডাক্তারকে রিকোয়েস্ট করলে ডাক্তার রাজি হয়ে যান এবং মা ছেলেকে তিনি যেতে রাজি হন। এবং ডাক্তারের মা লোকটিকে বলে, আচ্ছা এখানে একটা ভুল করলাম, যে অতঃপর লোকটি অনেক বিনয় করলে ডাক্তারের মা ছেলেকে যেতে দিতে রাজি হন এবং ডাক্তারের মা লোকটিকে বলে, বাবা আমার ছেলেটিকে তুমি আবার আমার কাছে পৌঁছে দিয়ে যাবে, কথা দাও। লোকটি ডাক্তারের মাকে কথা দেয় তিনি তার ছেলেকে তারা পৌঁছে দেবে, এটা বলেন। এরপর ডাক্তার একটি ছাতা নিয়ে লোকটির সাথে বের হন। কিছু দূর যাওয়ার পর লোকটি ডাক্তারকে বলে যে সামনের ঘাটে নৌকা আছে, আমরা নৌকায় যাব, কারণ এই বৃষ্টির মধ্যে এত দূর হেঁটে যাওয়া খুবই কষ্টকর। লোকটি ডাক্তারকে নিয়ে নৌকার ঘাটে যায়। ডাক্তার দেখতে পায় যে ওপরে ছাউনি দেওয়া নৌকা ঘাটে বাঁধা এবং একজন মাঝি আছে সেখানে। লোকটি ডাক্তারকে নৌকার ভেতরে গিয়ে বসতে বলে। ডাক্তার বৃষ্টি থাকায় নৌকার ভেতরে গিয়ে বসে এবং ওই লোকটিও ডাক্তারের সাথে নৌকার ভেতরে গিয়ে বসে। নৌকা চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর ডাক্তার দেখতে পায় যে নৌকার মাঝি দুজন, একজন পেছনে যাকে ডাক্তার প্রথমেই দেখেছে এবং একজন সামনে বসে দাঁড় টানছে। ডাক্তার চিন্তা করে হয়তো আগেই ছিল, সে দেখতে পায়নি। এভাবে কিছু দূর যাওয়ার পর ডাক্তার অনুভব করলো যে নৌকা আর নদীতে না, এই নৌকাটি চলছে শুকনো ক্ষেতের ভেতর দিয়ে এবং 5-7 জন লোক নৌকা টেনে নিয়ে যাচ্ছে। এবার ডাক্তার ভয় পায় এবং চুপ করে বসে থাকে। তারপর তার পাশে থাকা লোকটি ডাক্তারকে বলে যে আপনি ভয় পাবেন না, আমরা আপনার কোনো ক্ষতি করব না। আপনি ঠিকই অনুমান করেছেন, আমরা কেউ মানুষ নই, আমরা জিন। আমার মা সত্যিই খুব অসুস্থ। আপনি আমার মাকে চিকিৎসা করার পর আমি আপনাকে আবার ফিরিয়ে দিয়ে যাব। ইতিমধ্যে নৌকা ঘন জঙ্গলের ভেতর দিয়ে চলতে শুরু করেছে এবং খুবই দ্রুত নৌকা চলছে। লোকটি ডাক্তারকে বলল, আমার পিতা আপনাকে অনেক কিছু লোভ দেখাবে, আপনি হাতে ধরে কোনো জিনিস বা সম্পদ নেবেন না। তিনি নিজ হাতে যাই আপনাকে দিক না কেন, আপনি শুধুই ওই জিনিসটা নেবেন, হবে না। ইতিমধ্যে লোকটি একটি বিশাল অট্টালিকার সামনে এসে পড়ে। লোকটি তার ডাক্তারকে নামতে বলল। ডাক্তার খুবই ভয়ে নামলো। লোকটি ডাক্তারকে অট্টালিকার ভেতর নিয়ে গেল। ডাক্তার ভেতরে গিয়ে দেখলো বিশাল একটি রুমে একটি সুন্দর খাটে একজন মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। তার পাশে অনেক সুন্দর মহিলা ও লোকজন। ডাক্তার চিকিৎসা করলেন এবং ডাক্তারকে তার পিতার কাছে নিয়ে গেলেন। সেখানে ডাক্তারকে খুবই আপ্যায়ন করা হলো। ডাক্তার ভয়ে কোনো কিছু খেতে চাইল না, কিন্তু ডাক্তারের সাথে করে যে লোকটি নিয়ে এসেছিল ডাক্তারকে, তিনি ডাক্তারকে অভয় দেবার পরে ভয়ে ডাক্তার অল্প কিছু খেলেন। এরপর ডাক্তারকে লোকটির পিতা অনেক টাকা, স্বর্ণ, হীরা, জহরত দেখিয়ে বললেন যে আপনার যা যা দরকার তা আপনি নিয়ে যান। তখন ডাক্তার কোনো কিছুই নিতে চাইল না। এরপর ডাক্তার বলে যে আমার কিছুই চাই না। তখন লোকটির পিতা তাকে একটি হীরার আংটি দেয় এবং বলে এই আংটিটি বিক্রি করবেন না, আপনার কোনো অভাব থাকবে না। এরপর
ডাক্তারকে লোকটি চলে যেতে বলে এবং তাকে বলে যে আপনাকে পৌঁছে দেই, চলেন আপনাকে পৌঁছে দেই, মানে চলে যেতে বলে এবং ডাক্তারকে সেই লোকটি প্রস্তাব দেয় আর কি, যে চলেন আপনাকে পৌঁছে দেই। ডাক্তার লোকটির সাথে রওনা দেন। তখন লোকটি বলে আপনি পিছন দিকে তাকাবেন না, তাহলে আপনার ক্ষতি হতে পারে। ডাক্তার পিছন দিক থেকে অনেক পরিচিত লোকের ডাক শুনতে পায় এবং অনেক বাঘ ভাল্লুক সহ বিভিন্ন হিংস্র প্রাণী দেখতে পায়। লোকটি তাকে বারবার অভয় দেয়। এক পর্যায়ে ডাক্তার অজ্ঞান হয়ে পড়ে। যখন জ্ঞান ফেরে তখন তিনি দেখেন যে তার মা তার পাশে বসে আছে। তখন ডাক্তার তার মার কাছে শুনতে পায় যে ডাক্তারের মা দরজায় কড়া নাড়ানোর শব্দ পেয়ে খুলে দেখেন ডাক্তার অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর থেকে ডাক্তার রাতে কোনো রোগী দেখতে বের হন না এবং দিন দিন তার অনেক ধন সম্পদ বৃদ্ধি পেতে থাকে। এই ছিল ঘটনা। আমি তখন বেঙ্গল নাগপুর রেলে কাজ করি। সংক্ষেপে এই রেলের নাম ছিল BNR, অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলওয়ে। আমি ছিলাম সদর অফিসের লোক, কিন্তু পরিদর্শনের কাজ নিয়ে আমাকে প্রায় লাইনে লাইনে ঘুরতে হতো। এক রাত্রে লাইনে ঘোরার সময় এক ভুতুরে পাল্লায় পড়ে প্রাণ খাঁচা ছাড়া হবার উপক্রম হয়েছিল। আজ সেই কথাই বলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চলছে। একদিকে ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। হিটলার ইউরোপের অনেক দেশই জয় করে নিয়েছে। রাশিয়ার উপর প্রচণ্ড হামলা চলছে। ইংরেজ শক্তি ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে যথাশক্তি লড়ছে। অন্যদিকে ভারতের মাটিতেও যুদ্ধের আশঙ্কা। জাপান কলকাতার বুকে বোমা ফেলেছে। কলকাতা শহর ছেড়ে লোকেরা পালাচ্ছে। সে সময় ট্রেনে শুধু সৈনিকদের চলাফেরা ছিল। ব্রিটিশ সৈন্যরা এদেশের সর্বোচ্চ ঘুরে ফিরে পাহারা দিচ্ছিল। রেলের লাইনে শুধু মিলিটারি স্পেশাল ছিল। যাত্রীবাহী ট্রেনের সংখ্যা খুবই কমিয়ে দেওয়া হয়েছিল। তবু আমাদের কষ্ট করেই যেতে হতো। যেখানে সারাদিনে 3টে কি 4টে যাত্রী গাড়ি ছিল, সেখানে একখানা যাত্রীবাহী ট্রেন চলতে লাগলো। ফলে গাড়িতে অস্বাভাবিক ভিড় হতো। সেই গাড়িতে ওঠা যেন ছোটোখাটো যুদ্ধ জয় করার সমান। তবু আমাদের কাজে বেরোতেই হতো। আমরা করতাম কি, ট্রায়াল বগিতে চেপে যাতায়াত করতাম। ট্রায়াল ভ্যান কি তা আগে বলে নেই, নচেত এই বগির ভূত যে কি অস্বাভাবিক ভয়ঙ্কর তা বোঝা যাবে না। রেলের কারখানা থেকে বগি তৈরি হওয়ার পরে এটাকে যাত্রীবাহী গাড়িতে জুড়ে দেওয়া হতো না। আগে মেল ট্রেনের পেছনে একেবারে শেষে ট্রায়াল ভ্যান লাগানো হয়। দরজা তালা বন্ধ থাকে, জানালা বন্ধ থাকে, তাতে না থাকে আলোর ব্যবস্থা, না বিপদ সংকেত চেনার ব্যবস্থা। বগিটা কেমন ছুটতে পারে সেটা পরীক্ষার জন্য নতুন বগিকে মেল গাড়ির পিছনে লাগানো হয়। রেলের লোকেরা এই আলোকহীন বগিতে যাতায়াত করে থাকে। চাবি খোলা বা চাবি দেওয়ার তাদের কোনো সমস্যা থাকে না। প্রত্যেক বড় স্টেশনই ট্রেন পরীক্ষক থাকে, তাদের কাছে রেল কামরার চাবিও থাকে। এই ট্রায়াল ভ্যানের এক কামরাতেই জাদ্রেল একদের সঙ্গে একবার আমার দেখা হয়েছিল। সেই গল্পই বলছি, ভাবলে গা শিউরে ওঠে। যতই মুখে বলি না কেন ভূত নেই, তবু ভূতের সামনাসামনি যদি একবার হওয়া যায়, ভয়ে গা হাত পা সব ঠান্ডা হয়ে আসে। চক্রধরপুর থেকে বিলাসপুর যেতে হবে আমাকে। রাত্রি 11টায় চক্রধরপুর থেকে আপ বোম্বে মেল ছাড়ে। ভোরবেলায় পৌঁছায় বিলাসপুর। যুদ্ধের সময় তখন ওই একখানি মাত্র ভালো গাড়ি, সুতরাং অসম্ভব ভিড়। ওই ট্রেনের স্থানাভারের জন্য মাঝপথে কোনো স্টেশন থেকেই টিকিট বিক্রি করা হতো না। সব স্টেশনে একই কথা ঘোষণা করা হতো, ঠাঁই নেই, ঠাঁই নেই। আমাকে বিলাসপুর যেতেই হবে বিশেষ কাজে। রেলেরই কাজ, মালগাড়ি হোক মেলগাড়ি হোক, আমাদের কাছে যে কার্ড পাস আছে তাতে কোনো বাধাই নেই। এমনকি গার্ডের কামরাতেও যেতে পারি। তবে আমরা খোঁজ করতাম ট্রেনের পিছনে কোনো ট্রায়াল বগি আছে কিনা। যে রাতের কথা বলছি সে রাতে প্রচণ্ড শীত পড়েছিল। বোধহয় মাঘ মাসের গোড়ার দিকটা হবে। স্টেশন মাস্টারের কাছ থেকে খবর পাওয়া গেল আপ বোম্বে
মেলে চক্রধরপুর থেকে একটা ট্রায়াল বগি জুড়ে দেওয়া হবে। সুতরাং আমার বিলাসপুর যাওয়ার কোনো ভাবনাই রইল না। আমি রাতের আহারাদি সেরে ট্রায়াল ভ্যানে উঠে হোল্ডার বিছিয়ে শুয়ে পড়লাম। কামরায় আর কেউ নেই, থাকার কথাও নয়। দরজা চাবি বন্ধ। আপ বোম্বে মেইলের পৌঁছানোর জোড়া দরজা চাবি বন্ধ। আপ বোম্বে মেলের পেছনে জোড়া হয়েছে বগিটা। অন্ধকার কামরা, ইলেকট্রিকের ব্যবস্থাও নেই। নিরিবিলি একটা ঘুমে রাত কাভার করতে পারলেই সকালে বিলাসপুর। ট্রায়াল বগিতে শুয়ে পড়ার সময় লক্ষ্য করেছি চক্রধরপুর থেকে গাড়ি চলছে। বোম্বে মেল এবার একটানা ঘন্টা দেড়েক চলবে, মাঝখানে কোথাও দাঁড়াবে না। গাড়িটা চলছেও বেশ জোরে। আমি শুয়ে পড়েছিলাম। ঘুম ঘুম যে একটু পাচ্ছিল না তা কিন্তু নয়। ট্রেনের দুলনিতে শুধু আমার কেন, অনেকেরই ঘুম ধরে যায়। বেশ ঝিমিয়ে পড়েছিলাম। ট্রেনটা সবে স্পিডে চলতে শুরু করেছে। হঠাৎ মনে হলো আমার সামনের দিকের বেঞ্চে যেন কে বসে আছে, কালো কোট গায়ে। আমি যেদিকে পা রেখে শুয়েছি ঠিক তার উল্টো দিকে সিটে বসে আছে। ভদ্রতার খাতিরে আমি পায়ের দিকটায় মাথা যেদিক রেখেছিলাম সেদিক পা রেখে, অর্থাৎ উল্টো ঘুরে শুলাম। আমি উঠে ঘুরে শুতে দেখেই বোধহয় লোকটা কথা বলল, কিন্তু সে যা বলল তা শুনে আমার সারা শরীর শিউরে উঠল। লোকটা প্রথমে জিজ্ঞেস করল, ধরা কর্কশ কেমন এক রুক্ষ ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল, আপনি কি ভূতে বিশ্বাস করেন? হঠাৎ এ কি প্রশ্ন! রেলের লোক ছাড়া এ বগিতে আর কারো তো ওঠার কথা নয়। আর রেলের কেউ উঠলে অফিস সংক্রান্তই তো কথাবার্তা হয়, না হয় পে কমিশনের দৌলতে টাকা কড়ি কি বাড়বে, কবে বাড়বে সেসব আলোচনা হয়। এমন বিশ্রী বিদঘুটে প্রশ্ন তো কখনো শুনিনি। ভয় পেয়ে গেলাম। তাকিয়ে দেখার চেষ্টা করলাম। কালো একটা শরীর, বোধহয় চোখ মুখ দেখা যাচ্ছে না। কালো কোট না ওভারকোট গায়ে। বগির ভিতরে গুদগুদে অন্ধকার। চেহারাটা মালুম হচ্ছে না, তবে কোনো একটা দেহ, কিন্তু সেই দেহর মুখ চোখ আছে কি না বুঝতে পারছি না। সচল দেহ না স্থাণু দেহ তাও বোঝা যাচ্ছে না। লোকটা ফ্যাঁসফ্যাঁসে গলায় আবার প্রশ্ন করল, আপনি কি ভূত বিশ্বাস করেন? এর কি জবাব দিব? কেমন ভয় পেয়ে গেলাম, কিন্তু ভয় পেলে তো চলবে না। সাহস সঞ্চয় করে কোনো রকম উত্তর দিলাম, না, আমি ভূতে বিশ্বাস করি না। তৎক্ষণাৎ সে ধরা রুক্ষ ফ্যাঁসফ্যাঁসে গলায় আওয়াজ শুনলাম, কিন্তু আমি করি। ব্যাস, এই পর্যন্তই। কালো অন্ধকার পরিবেশেও বুঝলাম লোকটা সেখানে নেই, কেমন যেন উবে গেছে, সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে। বোম্বে মেলের সামনের লেন ক্লিয়ার। ঘণ্টাখানেক আগে দাঁড়াবার কথা নয়। রেলের ঝিকঝিক ঝিমঝিম আওয়াজে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। আমার নাম আরাফাত হাসান, এবং আমার পক্ষে ভূত এফএমে আসা সম্ভব নয়। আমি চাই আমার ঘটনাটি পড়ে শোনানো হোক। আমার নানা পাকিস্তান আমলের একজন ঠিকাদার ছিলেন। সাথে সাথে বোতলে জিন বন্দির দক্ষতা থাকার কারণে তাকে গ্রামের লোকজন ফকির নামে চিনত। এই কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জিন যদি কোনোভাবে ছাড়া পেয়ে যায় তাহলে আমাদের সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু নানা সচেতন থাকার কারণে সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি। নানা বলেছিলেন তিনি খুব অল্প সংখ্যক জিনকেই বোতলে পুরেছেন। এটি একটি সাধনার মতো, এবং সাধারণত সূরা পড়ার মাধ্যমে করা হয়। বলা হয়ে থাকে এই পদ্ধতিতে শুধু বদ জিনরাই কাবু হয়ে যায় এবং অকারণে কারো ওপর চড়াও হয় কিংবা মেয়েদের ওপর ভর করে, সে সমস্ত জিনদেরকে আর কি বধ করা যায়। প্রত্যেক জিনই বোতলে বন্দির পর ছেড়ে দেবার জন্য আকুতি মিনতি করতে থাকে। নানা সবাইকে তওবা করিয়ে ছেড়ে দিত। তবুও নানা গ্রামে গেলে খুব সতর্ক থাকতে বলতেন। বলা বাহুল্য যা কিছু কথা উল্লেখ করা যেতে পারে, যেমন পুকুরে একা একা গোসল করা যাবে না, সন্ধ্যার পরে চুন চুল এ জাতীয় শব্দ উচ্চারণ করা যাবে না, রাতের বেলায়
মাছ মিষ্টি খেয়ে সুপারি চাবানো যাবে না। গভীর রাতে কেউ ডাকলে তাকানো যাবে না। সে ডাক যদি 3 বার হয় তাহলেই তাকানোর হুকুম আছে। নানার গলার স্বরে কেউ ডাকলেই তার মিষ্টি কথায় না ভুলে তার ছায়া এবং পায়ের পাতা দেখে নিশ্চিত হয়ে তারপরে বুঝতে হবে যে সে মানুষ কিনা। নানি ভয়ে সন্ধ্যার পরে বের হতো খুব কম, আমাদেরকেও দিত না। আমরা ছোট মানুষ ভয় থেকেও রাতের আধারে গানের কলি খেলার ঝোঁকটাই বেশি ছিল। একবার নানা একটি সাপরূপী জিনকে বোতলে পুরে ফেলে, কিন্তু নানি রাতের আধারে সেটিকে কেরোসিনের বোতল মনে করে মুখ খুলে ফেলেন এবং বিকট গন্ধে অপ্রস্তুত হয়ে নানাকে ডাকতে থাকেন। নানা দোয়া দুরুদ পড়ে জিনটাকে বোতলে ভরার আগেই সেটি পগার পার হয়ে যায়। বিপদ আসন্ন বুঝতে পেরে নানা ঘর বেঁধে দেন এবং খুব সতর্কতা অবলম্বন করতে থাকেন। কিন্তু শেষ রক্ষা হওয়ার আগেই বড় মামা সাপের কামড় খান। তার পুরো শরীর নীলাভ হয়ে যায়। সারা রাত চেষ্টা করেও যে কোনো কবিরাজ বিষ নামাতে পারছিল না। সোনার ঢোলক ব্যবহার করে সাপে কামড়ানো রোগীকে বাঁচানো যায় বলে গ্রাম দেশে প্রবাদ আছে। নানা সেই চেষ্টাও করেছিলেন, কিন্তু তাতেও ফল হয়নি। তারপর একদিন মামার জ্ঞান ফিরল। তার নীলাভ বর্ণ তখন আর নেই। আচমকা সুস্থ হওয়ার ঘটনায় পুরো গ্রামবাসী অবাক। নানাও স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। কিছুদিন পর নানা স্বপ্নে দেখলেন কেউ একজন তাকে বলছে, এটা নমুনা সবে, এভাবে গোটা পরিবার শেষ হয়ে যাবে। নানা বাড়ি বাঁধলেন। ইমাম সাহেবকে কয়েকদিন বাড়িতে রাখলেন। ইমাম সাহেবের বেশ কিছু ভালো জিন ছিল, তারা নাকি নানাকে পাহারা দিত। এভাবেই দিন যাচ্ছিল। আমাদের আর কোনো সমস্যা হয়েছে বলে শোনা যায়নি। নানা গত হলেন, অর্থাৎ মারা গেলেন। তার নির্দেশ অনুযায়ী সব ঠিকঠাক ভাবেই চলছিল। নানা না চলার কোনো কারণ তো ছিল না। হুকুমের বাইরে এক পা এগুলেই যে কোনো বিপদ প্রাণটা নিয়ে যাবে না এ নিশ্চয়তা কে দিতে পারত। এরপর ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ঘটনা ঘটে। একদিন মাঝরাতে বড় মামার ঘুম ভেঙে যায়। তিনি তার লেপের ওপর একটি মোটা সাপ আবিষ্কার করেন। খুব জোরে জোরে চেঁচান তিনি। সবাই এসে সাপটাকে মেরে ফেলে। সাপটি ফনা তোলা ছাড়া কাউকে ছোবল মারার বদসাহস দেখায়নি। ছোটবেলায় আমি একদিন পুকুরে গোসল করার সময় পাশের লেবু গাছে একটা সাপ দেখি। পুকুরে আমি একাই নেমেছিলাম। সাপটা তখন আর ছিল না। আমি চিৎকার করলাম। সাপটির দিকে তাকিয়ে সবাই আসার আগে সাপ কোথায় যেন উধাও হয়ে গেল। ভয়ের কথা হচ্ছে, সাপটির দিকেই আমি সবসময় তাকিয়েছিলাম। সেটিকে আমি কোথাও যেতে দেখিনি, বাট সেটা অদৃশ্য হয়ে গিয়েছিল। তো এই ছিল ঘটনা। সেবার টানা 1 মাস পরীক্ষার পর 1 সপ্তাহ ছুটি পেলাম। পরীক্ষার চাপে কয়েকদিন বেশ একঘেয়েমিতে পড়ে গেছিলাম। ভাবলাম কোথাও থেকে ঘুরে আসি। বাঘেরহাটে আমার এক চাচা থাকেন। তো ফোনে কাজিনের সাথে কথাবার্তা বলে আমি আসছে জানিয়ে একদিন সত্যি সত্যি চলে গেলাম বাঘেরহাট। চাচার বাড়িটা বেশ পুরনো, সেই ব্রিটিশ আমলের। মুক্তিযুদ্ধের পর এক হিন্দু জমিদারের কাছ থেকে কিনে নেন। বাড়িটাও শহরের একেবারে শেষের দিকে। কেমন যেন ছিমছিম, নীরব নির্জন একটা পরিবেশ। দোতলা বিশাল বাড়িটার অধিকাংশ লোকই নিচতলায় থাকে। ওখানটাতেই রান্নাবান্না, ওখানটাতেই গোসল আর কি। শুধু আমার কাজিনটা মানে আখি আপু, ও উপরের একটা রুমে একা থাকে। আমি ওর রুমে গিয়ে আসন পাতলাম, আর বিছানা পাশের রুমে। আমি এখানে আসার আগেই আমার জন্য পাশের একটা রুম খুলে ঠিক করে রাখা হয়েছিল। সারা বিকেল ওর রুমে বসে গল্প করতে করতে রাত হয়ে আসলো। রাতের খাবার খেয়ে দুজনে মিলে আবার গল্প করতে বসলাম। একটানা বকবক করতে করতে গভীর রাত হয়ে এলো। ঘুম এসে গেলে বিদায় নিয়ে আমি আমার রুমে চলে আসলাম। আমি যে কোলবালিশ ছাড়া ঘুমাতে পারি না এটা বোধহয় ও জানতো, তাই আসার সময় ওর বিছানার পাশের থেকে একটা বালিশ তুলে আমার হাতে গুছিয়ে দেয়। আমিও ওকে থ্যাংক ইউ বলে দিয়ে বালিশটা নিয়ে রুমে এসে লাইট নিভিয়ে দিয়ে শুয়ে পড়লাম। ক্লান্ত লাগছিল খুব, তাই শোয়া মাত্রই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম।
রুমের দেয়ালে একটা রেডিয়াম ঘড়ি ছিল। রাত তখন প্রায় 3টে হবে। একটু শীত শীত পড়ছে। আমার গায়ে অবশ্য একটা কাঁথা ছিল, কিন্তু তারপরও খুব ঠান্ডা লাগছিল আমার। মনে হচ্ছিল আমি একটা বরফের চাই জড়িয়ে শুয়ে আছি। ব্যাপারটা ব্যাপারটা কেমন জানি খুব অস্বস্তিকর লাগছিল। আমার বারবার মনে হচ্ছিল আমি ছাড়াও যেন কেউ একজন আছে রুমটাতে। আমি খেয়াল করলাম আমার কোলবালিশটা অসম্ভব রকমের ঠান্ডা। বিছানা থেকে উঠবো কিনা সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পাশ থেকে মোবাইলটা নিয়ে মোবাইলের মৃদু আলোটা কোলবালিশের দিকে ধরতেই, এ কি, ঠান্ডা না হোক সত্যিই আমি জমে গেলাম। কেন যেন কোনো আওয়াজ করার শক্তিটাও পর্যন্ত জমে গেছে। আমি ওখান থেকে নড়তে চড়তেও পারছিলাম না। আমি যেটা জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম ওটা ওটা একটা বৃদ্ধর মৃত লাশ। লাশটা রক্তাক্ত হিম করা দৃশ্য আমার দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই রুমের লাইট জ্বলে উঠল। আমি বোধহয় রুমের দরজাটা লাগিয়ে শুইনি। দরজার সামনে দেখি আখি আপু দাঁড়িয়ে আছে। আমাকে জিজ্ঞেস করলো, কিরে, কি হয়েছে, তুই চিৎকার করছিস কেন? আমার তখন কথা বলার শক্তিটুকুও ছিল না। কোনো কথাই বলতে পারছিলাম না। ভয়ে শুধু চোখের ইশারায় আমার পাশের কোলবালিশটার দিকে দেখি। এতক্ষণ ওই লাশটার দিকে তাকিয়ে কোনো কথা বলতে পারছি না। ভয় শুধু চোখের ইশারায় আমার পাশের কোলবালিশটাকে দেখাই। এতক্ষণ ওই লাশটার দিকে তাকাতেই পারছিলাম না। আপু বিছানার খুব কাছে চলে আসলে আমি ফিরে তাকাই। এ কি, এখানে তো শুধু বালিশটাই, যে বালিশটা আখি আপু আমাকে দিয়েছিল। ছুঁয়ে দেখি বালিশটা খুব ঠান্ডা। আখি আপু বিছানায় এসে আমার কাছ থেকে বালিশটা সরিয়ে ফেলে দিল। আমার পাশে বসলো। জিজ্ঞেস করলো, কিরে, দুঃস্বপ্ন দেখেছিলি? আর তোর বালিশটা এত ঠান্ডা কেন? আমি তখন ওকে কিছু বলে বোঝাতে পারলাম না। ওর সাথে ওর রুমে চলে গেলাম। ওকে জড়িয়ে ধরে অনেকক্ষণ বসেছিলাম। সবকিছু খুলে বললাম, ওই রুমে কি কি দেখেছিলাম। ও প্রথমে বিশ্বাস করলো না, দুঃস্বপ্ন বলে হেসে উড়িয়ে দিল। কিন্তু কোলবালিশটা যে অসম্ভব ঠান্ডা ছিল এটা মনে করিয়ে দিতেই ওকে বেশ চিন্তিত মনে হলো। এরপর ও ঠিক করলো ওই রুমটাতে আবার যাবে। ও সাথে ছিল দেখেই আমি সাহস পেলাম। বারান্দা থেকে একটা ছোট লাঠি হাতে নিয়ে পা টিপে টিপে আমরা দুইজন আবার ওই রুমটাতে গেলাম। বাতি জ্বেলে ঢুকে গেলাম ভিতরে। সব কিছু স্বাভাবিক। কোলবালিশটা আখি আপু যেখানে ছুঁড়ে ফেলে রেখেছিল সেখানেই আছে। ওটা ছুঁয়ে দেখলাম, কই, খুব একটা ঠান্ডা তো না। কিন্তু চাদর উঠিয়ে বিছানার দিকে যখন তাকাই তখন দেখি আমি আমি যে বালিশটার উপর মাথা রেখে ঘুমিয়েছিলাম তার আশেপাশে কয়েকটা সাদা সাদা চুল পড়ে আছে। সেই রাতে আমি আখি আপু দুইজন একসাথে তার রুমেই ছিলাম। দুজনে মিলে বসেছিলাম সারা রাত, ঘুম আসছিল না। সকালের দিকে আমার প্রচণ্ড জ্বর চলে আসে। পরের দিন জ্বরটা কিছুটা কমলে আমি বাড়ি ফিরে আসি। তারপর অনেক দিন একা একা ঘুমাতে পারতাম না। এখন অবশ্য সবকিছু ঠিক হয়ে গেছে।